শান্ত কুয়াশাচ্ছন্ন সকালে নদীর তীরে হরিণচন্দন জলপান করছিল। তার চোখে ছিল নির্ভয়তা, কারণ সে জানত রঘুনাথের নিয়ম তাকে রক্ষা করবে। হঠাৎ পিছনের ঝোপঝাড় থেকে নেকড়ে কালু চুপিসারে বেরিয়ে এলো। তার চোখে ছিল এক অদ্ভুত ঝলক, যেন সে কোনো গভীর উদ্দেশ্য নিয়ে এসেছে। কালু চন্দনকে ঘিরে ঘুরতে লাগল, তার দাঁত বের করে মুখে একটা কৌতুকপূর্ণ হাসি নিয়ে। কি হলো কালু, এভাবে ঘুরে ঘুরে দেখছো কেন? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো আছেই চন্দন। আমার পেটে তীব্র খিদের জ্বালা। দিনের পর দিন শুধু ফল আর পাতা খেয়ে বাঁচতে হচ্ছে। আজ আমার মন বলছে আমি মাংসের স্বাদ নেব। খিদে পেলে পশ্চিম দিকে যাও, ওখানে ফলমূল, শস্য আর খাবারের প্রচুর ভাণ্ডার আছে। খাবারের জন্য অত দূর যাওয়ার কি দরকার? তুমি তো আমার সামনেই দাঁড়িয়ে আছো চন্দন, তুমি আমার খিদে মেটাতে পারো। কালু, তুমি কি পাগল হয়ে গেছো? সিংহরাজ রঘুনাথের আদেশ ভুলে গেছো? এই জঙ্গলে শক্তিশালী প্রাণী দুর্বলের উপর হামলা করতে পারে না। আমি কোনো সিংহরাজের আদেশ মানি না। রঘুনাথের নিয়ম আমার কাছে গল্পের মতো। হিম্মত থাকলে এই কথা তার সামনে গিয়ে বলে দেখাও। হিম্মতের কথা বলছো? তাহলে তুমি গিয়ে রঘুনাথের সামনে বলো। আমি তো জানি তুমি তার সামনে মুখ খুলতে পারবে না। বলার কি আছে, সময় এলে আমি রঘুনাথকেও ধুলোয় মিশিয়ে দেব। কথা শেষ হতে না হতেই কালু চন্দনের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার দাঁত আর নখর বেরিয়ে এলো, আর চন্দনের শরীরে আঁচড় পড়ল। কিন্তু চন্দন ছিল তৎপর। সে দ্রুত দৌড়ে জঙ্গলের গভীরে পালিয়ে গেল এবং সিংহরাজ রঘুনাথের দরবারে পৌঁছে গেল। তার শরীরে আঁচড়ের দাগ আর ভয়ে কাঁপা মুখ নিয়ে সে রঘুনাথের সামনে দাঁড়ালো। মহারাজ, আমাকে বিচার দিন। কালু নেকড়ে আমার উপর হামলা করেছে। আমি কোনো কারণ ছাড়াই আক্রান্ত হয়েছি। বিচার তুমি পাবে চন্দন। বলো, তোমার এই অবস্থা কে করেছে? এই জঙ্গলের নিয়ম ভাঙার সাহস কার? কালু নেকড়ে মহারাজ, সে আপনার নিয়ম ভেঙেছে। আমি তাকে আপনার নিয়মের কথা মনে করিয়ে দিয়েছিলাম, কিন্তু সে বলল সে আপনার আদেশ মানে না। এত সাহস! জঙ্গলের নিয়ম ভাঙার শাস্তি মৃত্যু। কালুকে আমার দরবারে হাজির করো। রঘুনাথের আদেশে জঙ্গলের প্রহরীরা কালু নেকড়েকে ধরে দরবারে হাজির করল। কালু দাঁড়িয়েছিল মাথা নিচু করে, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। কালু, তুমি জঙ্গলের নিয়ম ভেঙেছ। তুমি কি জানো এর শাস্তি কি? তোমার কিছু বলার আছে? মহারাজ, আমি কোনো নিয়ম ভাঙিনি। চন্দন মিথ্যা বলছে। আমি তাকে স্পর্শও করিনি। মিথ্যা? তাহলে আমার শরীরের এই আঁচড় আর জখম কে করেছে? তুমি আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলে কালু। আমার মায়ের দিব্যি মহারাজ, আমি হরিণের উপর হামলা করিনি। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কালু, আমি এমনি এমনি এই জঙ্গলের রাজা হইনি। আমি জানি এই হামলা তুমিই করেছ, তাই তোমাকে এই জঙ্গল ছাড়ার আদেশ দেওয়া হলো, আর ফিরে এলে মৃত্যুদণ্ড হবে। কালু মাথা নিচু করে দুঃখী মনে জঙ্গল ছেড়ে চলে গেল। তার পায়ের শব্দ জঙ্গলের পথে মিলিয়ে গেল। কিছুদিন পর জঙ্গলের এক কোণে সিংহরাজ রঘুনাথ শুয়েছিল। কিন্তু হঠাৎ একটি অজানা কণ্ঠ তার কানে ভেসে এলো, যেন জঙ্গলের ডাচপালা নিজেই কথা বলছে। নিয়ম আমি ভেঙেছি, আর শাস্তি পেল কালু। হা হা হা, এবার দেখো আমি জঙ্গলের প্রাণীদের কিভাবে জব্দ করি। এই কণ্ঠ শুনে রঘুনাথের মন চিন্তায় ভরে গেল। তিনি বুঝলেন জঙ্গলে কোনো অশুভ শক্তি কাজ করছে। তিনি তার বিশ্বস্ত উপদেষ্টা ভাল্লুক মধুসূদনের কাছে গেলেন, যিনি জঙ্গলের সবচেয়ে জ্ঞানী প্রাণী হিসেবে পরিচিত ছিলেন। মধুসূদন, আমি কি কালুকে শাস্তি দিয়ে ভুল করেছি? এই অজানা কণ্ঠ কার? জঙ্গলে কি ঘটছে? মহারাজ, কালু আপনার অনুগত। সে নিয়ম ভাঙবে না। আমার মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে জঙ্গলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। হরিণের ওপর হামলা কে করেছে তা খুঁজে বের করতে হবে। তাহলে গুপ্তচরদের নিয়োগ করো। এই রহস্যের সমাধান করতে হবে। আমি জঙ্গলের শান্তি ফিরিয়ে আনব। রঘুনাথের আদেশে মধুসূদন জঙ্গলের সবচেয়ে দ্রুতগামী শিয়ালদের গুপ্তচর হিসেবে নিয়োগ করল। তারা জঙ্গলের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। এদিকে পরের দিন বানর বানটি একটি আম্রপালির গাছে বসে মিষ্টি ফল খাচ্ছিল। তখন
কি ব্যাপার বান্টি, একা একা ফল খাচ্ছ? আমাকেও কিছু দাও, আমারও খিদে পেয়েছে। এই ফল শুধু বানরদের জন্য। রঘুনাথের আদেশে তুমি এই গাছের ফল খেতে পারো না। এই জঙ্গল কি রঘুনাথের বাপের? তার কথাই শেষ কথা। আমিও তো দেখব এই ফল আমি খাই কিনা। হঠাৎ দন্দি বানর বানটিকে তার সুর দিয়ে মারল। দন্তি ভাই, তুমি আমাকে মারলে, আমার হাত ভেঙে গেছে। আমি কি করেছি তোমার? এখনো শুধু হাত ভেঙেছে, এখান থেকে চলে না গেলে তোকে শেষ করে দেব। দূরে লুকিয়ে থাকা মধুসূদন এই দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠল। সে বুঝল এই ঘটনা সাধারণ নয়। আরে বাপরে, এ কি দেখলাম! প্রাণ বাঁচাতে হলে পালাতে হবে। মধুসূদন দৌড়ে রঘুনাথের কাছে গেল। তার কণ্ঠে ছিল ভয় আর উত্তেজনা। মহারাজ, দন্তি আপনার নিয়ম ভেঙেছে। সে বান্টিকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। ভগবানের কসম মহারাজ, আমি মিথ্যা বলছি না। দন্তি আমাকে আঘাত করেছে, আমার হাত ভেঙে গেছে। দন্তি এই জঙ্গলের নিয়মের রক্ষক। সে নিয়ম ভাঙবে কি করে? এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। মহারাজ, আমি নিজের চোখে দন্তিকে বান্টির ওপর হামলা করতে দেখেছি, এটা সত্য। রঘুনাথের আদেশে দন্তিকে দরবারে হাজির করা হল। দন্তি শান্তভাবে দাঁড়িয়েছিল, তার বিশাল দেহে কোনো ভয়ের চিহ্ন ছিল না। দুন্তি, তুমি কি নিয়ম ভেঙেছ? বলো, সত্য কি? মহারাজ, আমি নিয়মের রক্ষক। আমি কিভাবে নিয়ম ভাঙব? এরা মিথ্যে বলছে। আমি বান্টির কাছেও যাইনি। মিথ্যা? তুমিই আমাকে গাছ থেকে ফেলেছ। আমার হাতের এই অবস্থা দেখো। মহারাজ, আমি নিজের চোখে দেখেছি, দন্তিই এই কাজ করেছে। দন্তি, সাক্ষ্য তোমার বিরুদ্ধে, তাই তোমাকেও জঙ্গল ছাড়তে হবে। আপনার আদেশ মাঠয় মহারাজ, কিন্তু আমি বলছি জঙ্গলে কিছু গড়বড় চলছে। নির্দোষরা শাস্তি পাচ্ছে। আপনি এই রহস্যের সমাধান করুন। দন্তি দুঃখী মনে জঙ্গল ছেড়ে চলে গেল। তার বিশাল পায়ের শব্দ জঙ্গলের পথে ধ্বনিত হল। জঙ্গলের মধ্য থেকে আবার সেই অজানা কণ্ঠ ভেসে এলো। এখনও তো শুধু ঝাঁকি, আসল নাটক বাকি আছে রঘুনাথ। জঙ্গলে নিয়ম ভাঙা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াল। প্রতিদিনই কেউ না কেউ রঘুনাথের কাছে অভিযোগ নিয়ে আসতে লাগল। একদিন শিয়ালকানা তার অভিযোগ নিয়ে দরবারে হাজির হল। মহারাজ, শৃগাল জ্যাক আমার সব খাবার নষ্ট করে দিয়েছে। আমি শীতের জন্য যে খাবার জমিয়ে রেখেছিলাম সব ধ্বংস করে দিয়েছে। এখন আমি কি করব? মিথ্যা বলছে মহারাজ, আমি কানার খাবারের কাছেও যাইনি। আমি কেন তার খাবার নষ্ট করব? তখনই কাঠবিড়ালি দৌড়ে এসে দরবারে হাজির হল। মহারাজ, কানা সত্যি বলছে। আমি নিজের চোখে জ্যাককে তার খাবার নষ্ট করতে দেখেছি। সে কানার গুহায় ঢুকে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। বেজির সাক্ষ্যের ভিত্তিতে জ্যাক তোমাকে জঙ্গল ছাড়তে হবে। নিয়ম ভাঙার শাস্তি তুমি পাবে। জ্যাক দুঃখী হয়ে মাথা নিচু করে জঙ্গল ছেড়ে চলে গেল। তার চোখে ছিল অবিশ্বাস আর ক্রোধ। রাতে রঘুনাথ তার গুহায় বসে ভাবতে লাগলেন। প্রতিবারই কেউ অভিযোগ নিয়ে আসে, আর সাক্ষ্য দেওয়ার জন্য কেউ না কেউ হাজির হয়। এর পিছনে কি রহস্য? আমি কি ভুল প্রাণীদের শাস্তি দিচ্ছি? রঘুনাথ মধুসূদনের কাছে ফিরে গেলেন। মধুসূদন, তুমি কি সত্যিই দন্তিকে বান্টির ওপর হামলা করতে দেখেছিলে? দন্তির বিরুদ্ধে সাক্ষ্য? মহারাজ, আমি তো অনেক দিন ধরে জঙ্গলে ছিলাম না। আমি কোনো সাক্ষ্য দিইনি। আমি ফিরে এসেছি মাত্র কয়েকদিন হল। তাহলে কে সাক্ষ্য দিয়েছিল? জঙ্গলে কিছু গড়বড় চলছে। আমার গুপ্তচররা কিছু খুঁজে পেয়েছে? মধুসূদন জানালেন যে গুপ্তচররা এখনও কোনো সূত্র পায়নি। রঘুনাথ এবার বেজির কাছে গেলেন। বেজি, তুমি কি সত্যিই জ্যাককে কানার খাবার নষ্ট করতে দেখেছিলে? কোন জ্যাক? আমি তো কোনো সাক্ষ্য দেইনি মহারাজ। আমি সেদিন গাছে বসে ফল খাচ্ছিলাম, কানার গুহার কাছে যাইনি। তাহলে কে সাক্ষ্য দিয়েছিল? এখন আমাকে বাবা বিশ্বানন্দের কাছে যেতে হবে। এই রহস্যের সমাধান আমাকে খুঁজতেই হবে। রঘুনাথ জঙ্গলের প্রাচীন বটগাছের নিচে বসে থাকা সাধু বাবা বিশ্বানন্দের কাছে গেলেন। বাবা বিশ্বানন্দ ছিলেন জঙ্গলের সবচেয়ে জ্ঞানী এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী। বাবা, আমার জঙ্গলে অদ্ভুত ঘটনা ঘটছে। নির্দোষরা শাস্তি পাচ্ছে। সাক্ষ্য দেওয়ার জন্য যারা আসছে তারা পরে বলছে তারা সাক্ষ্য দেয়নি।
আমি কি করব? আমাকে সাহায্য করুন। রঘুনাথ, তোমার কথা শুনে মনে হচ্ছে জঙ্গলে কোনো অশুভ শক্তি কাজ করছে। আমাকে ধ্যান করতে হবে। ওং রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। বাবা বিশ্বনান্দ গভীর ধ্যানে মগ্ন হলেন। তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে জঙ্গলের রহস্য উন্মোচন করতে লাগলেন। ধ্যানের পর তিনি জানতে পারলেন যে ছাগল জুই যে এক অঘরীর কাছ থেকে ইচ্ছাধারী শক্তি পেয়েছে, এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারপর তিনি আরও জানালেন যে এদিকে জুই তার মা ফুলির সঙ্গে নদীর ধারে ঘাস খাচ্ছিল। ফুলি ছিল বয়স্ক আর অসুস্থ। হঠাৎ তেঁতুল নামের একটি চিতাবাঘ সেখানে এলো। তার চোখে ছিল শিকারের ক্ষুধা। তেঁতুলা ভাই, এখানে শিকার করা নিষেধ। তুমি কি রঘুনাথের নিয়ম ভুলে গেছ? নিয়ম পাল্টে গেছে জুই। আমার খিদে মেটাতে আমি শিকার করব। এই জঙ্গলে আমার মতো শিকারীর জন্য কোনো নিয়ম নেই। আমার মা অসুস্থ আর আমি দুর্বল। দুর্বল আর অসুস্থদের শিকার করা নিষেধ। তুমি এটা জানো? তখনই রঘুনাথ সেখানে এলো। তার মুখে ছিল ক্রোধ আর উদ্বেগ। মহারাজ, তেঁতুল আমাদের শিকার করতে এসেছে। আমাদের রক্ষা করুন। হ্যাঁ মহারাজ, কিন্তু আমি দুজনকে মারব না, শুধু একজনকে মারব। আমার খিদে মেটাতে একজনই যথেষ্ট। জুই, যদি তেঁতুল একজনকে শিকার করতে চায় তবে করতে পারে। এটাই নতুন নিয়ম। কিন্তু মহারাজ, আমার মা অসুস্থ। তাকে শিকার করা ঠিক হবে না। তাহলে তেঁতুল তোমার মাকে শিকার করুক। এটা তার অসুখের থেকে ভালো। রঘুনাথের আদেশে তেঁতুল জুইয়ের মা ফুলিকে শিকার করল। ফুলির দেহ মাটিতে পড়ে গেল, আর জুই কান্নায় ভেঙে পড়ল। তার চোখে ছিল অসীম দুঃখ আর ক্রোধ। রঘুনাথ, তুমি আমার মাকে মরতে দিয়ে ভালো করলে না। এর মূল্য তোমাকে দিতে হবে। আমাকে ধমকি দিস না জুই, নইলে তোকেও শেষ করে দেব। এখান থেকে চলে যা। যাচ্ছি, কিন্তু মনে রাখিস, যেদিন আমি শক্তি পাব সেদিন এই জঙ্গলে তাণ্ডব চালাব। জুই দুঃখ আর ক্রোধে জঙ্গলের গভীরে চলে গেল। সেখানে সে এক অঘরীর কাছে গিয়ে ইচ্ছাধারী শক্তি পেল। এই শক্তি দিয়ে সে বিভিন্ন রূপ ধরে জঙ্গলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে লাগল। সে কখনো দন্তির রূপ ধরে বান্টিকে আক্রমণ করল, কখনো দেজির রূপ ধরে জ্যাকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল। জঙ্গলের প্রাণীরা ভয়ে কাঁপতে লাগল। বাবা বিশ্বনান্দ রঘুনাথকে সমস্ত কিছু বুঝিয়ে বললেন। রঘুনাথ, জুই তার মায়ের মৃত্যুর জন্য তোমাকে দায়ী করে। সে এক অঘরীর কাছ থেকে ইচ্ছাধারী শক্তি পেয়েছে। বিভিন্ন রূপ ধরে সে নিয়ম ভাঙছে এবং নিজেই সাক্ষ্য দিচ্ছে। যতক্ষণ না সে প্রতিশোধ নেয়, ততক্ষণ সে জঙ্গলবাসীদের উত্ত্যক্ত করবে। এর থেকে মুক্তির উপায় কি বাবা? আমি জঙ্গলের শান্তি ফিরিয়ে আনতে চাই। তুমি জুইয়ের কাছে ক্ষমা চাও। তার হৃদয়ের ক্ষত সারাতে হবে। রঘুনাথ জুইয়ের খোঁজে জঙ্গলের গভীরে গেলেন। অবশেষে তিনি তাকে একটি গাছের নিচে দেখলেন। জুই, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। আমাকে ক্ষমা করো। না, রঘুনাথ, তুমি আমার মাকে মরতে দিয়েছ। আমি তোমাকে ক্ষমা করব না। তুমি জানো, আমার মা ছিল আমার সব। তখন বাবা বিশ্বনন্দ সেখানে এলেন। জুই, আমি তোমাকে এই শক্তি দিয়েছিলাম নিজের রক্ষার জন্য, প্রতিশোধের জন্য নয়। প্রতিশোধ তোমার হৃদয়ের ক্ষত বাড়াবে। আমার আদেশে রঘুনাথকে ক্ষমা করো। বাবা, আপনি একজন সাধু। আপনার সম্মানে আমি রঘুনাথকে ক্ষমা করছি, কিন্তু আমার মায়ের স্মৃতি আমি ভুলব না। ধন্যবাদ জুই। আজ থেকে আমি জঙ্গলের নিয়ম আরও কঠোরভাবে পালন করব। তুমিও আমার সঙ্গে জঙ্গলের রক্ষা করো। আমি আমার ইচ্ছাধারী শক্তি দিয়ে জঙ্গলের রক্ষা করব। কিন্তু মনে রাখিস রঘুনাথ, আর কখনো নির্দোষদের শাস্তি দিলে আমি চুপ থাকব না। সুখে থাকো, সমৃদ্ধ থাকো, জঙ্গলের শান্তি ফিরিয়ে আনো। সেই দিন থেকে জুই এবং রঘুনাথ একসঙ্গে জঙ্গলের রক্ষা করতে লাগল। জুই তার ইচ্ছাধারী শক্তি ব্যবহার করে জঙ্গলের প্রাণীদের রক্ষা করতে লাগল, আর রঘুনাথ নতুন নিয়ম জারি করলেন যাতে কেউ নির্দোষভাবে শাস্তি না পায়। জঙ্গলে শান্তি ফিরে এলো এবং সকলে সুখে জীবনযাপন করতে লাগল। ড্যাচু, ড্যাচু,
আপনারা যদি এই গল্পটি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।